আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের আন্ডারে যে চারটি পার্ট আছে সেটি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, দ্যাট ইজ সমযোজী বন্ধন, আয়নিক বন্ডিং আয়নীয় বন্ধন, কোঅর্ডিনেট বন্ডিং অসমযোজী বন্ধন এবং ভেরি উইক টাইপ অফ ইন্টারঅ্যাকশন বলা যেতে পারে সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এই চারটি একই দিনে পড়ানো সম্ভব নয়, তাই জন্য আমি পার্ট আমি পড়াবার চেষ্টা করছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী বন্ধন। এর আন্ডারে যে সাব টপিকগুলো আছে সেই টপিকগুলো প্রথমে একটু আলোচনা করে নিই। এক নম্বর হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ফরমান পোটেনশিয়াল এবং তার সীমাবদ্ধতা, অর্থাৎ লুইস ডট স্ট্রাকচারের সীমাবদ্ধতা। সেকেন্ড টপিক আসবে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভিএসই পেয়ার তত্ত্ব এবং তার সীমাবদ্ধতা, এবং সেটিকে ব্যাখ্যা করা, সেই সীমাবদ্ধতা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বেন্স রুল। তৃতীয় হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। চতুর্থ হচ্ছে রেজোন্যান্স এন্ড হাইব্রিডাইজেশন এবং লাস্ট টপিক সাব টপিক এর আন্ডারে সেটি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, এমওটি। বেশ, আজকে প্রথমে আসছি সেটি হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এটি পড়তে গেলে যে টপিকগুলো আমায় পড়তে হবে সেটি হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন। একটা মলিকিউলের লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করতে গেলে আমাকে যে যে পয়েন্টগুলো আমার মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ফার্স্টে কি করতে হবে না, মলিকিউলটার সেন্ট্রাল অ্যাটম এবং তার সারাউন্ডেড যে অ্যাটমগুলো আছে তাদের টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অ্যাড করতে হবে। তারপরে কি করতে হবে না, ড্র দ্য লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাট দ্য সেন্ট্রাল। কেন্দ্রে থাকবে সবচেয়ে যার তড়িৎ ঋণাত্মকতা কম। কিন্তু কিছু কিছু হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখা যাবে যে কার্বনের তড়িৎ ঋণাত্মক হচ্ছে 2.1 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক হচ্ছে 2.1 এবং কার্বন হচ্ছে 2.5। তাই সেক্ষেত্রে কার্বনকে দেখবে সেন্ট্রাল অ্যাটমে নিয়ে এসেছি আমরা। তার কারণ হচ্ছে হাইড্রোজেন এর আউটার মোস্ট সেলে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ হাইড্রোজেন কিনা একটি বন্ধন করতে সক্ষম। তাই সেক্ষেত্রে কি সেন্ট্রাল অ্যাটমে নিয়ে আসা সম্ভব নয়, কেন সেন্ট্রাল অ্যাটমে নিয়ে আসলে অন্ততপক্ষে যেন দুটি বন্ধন করতে পারে। তাই কার্বনকে আমরা এখানে এক্ষেত্রে তড়িৎতা এর বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন্দ্রীয় পরমাণু হিসাবে ব্যবহৃত করব। এবং থার্ড পয়েন্ট হচ্ছে লুইস ডট স্ট্রাকচারের অ্যাট ফার্স্ট ড্র সিঙ্গেল বন্ড টু দ্য সেন্ট্রাল অ্যাটম। প্রথমে আমরা কি করব, সব কটা অ্যাটমের সহিত কেন্দ্রীয় পরমাণুটিকে এক বন্ধন দ্বারা যুক্ত করব। তারপর কি দেখব, দ্য কমপ্লিট অক্টেট উইথ রিমেনিং ইলেকট্রনস অর ফর দ্য আউটার অ্যাটমস, অর্থাৎ বহিস্থ যে চারটি বা তিনটি বা দুটি পরমাণু থাকবে তাদের আগে অক্টেট ফিল আপ করব। দেন অ্যাড রিমেনিং ইলেকট্রনস টু দ্য সেন্ট্রাল অ্যাটম। তারপরে আমি কেন্দ্রীয় পরমাণুটির অক্টেট ফিল আপ হচ্ছে নাকি দেখব। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কমপ্লিট সেন্ট্রাল অ্যাটম অক্টেট বাই মেকিং কোভ্যালেন্ট বন্ডস, অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অক্টেট ফিল আপ করতে গেলে সেক্ষেত্রে মাল্টিপল ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আনতে হলে সেটাও নিয়ে আসবো। অর্থাৎ লুইস ডট একটি মলিকিউলের লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করতে গেলে প্রথমে কি করতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন অঙ্কন করতে হবে। তারপর আমার সঠিক কেন্দ্রীয় পরমাণু নির্বাচন করতে হবে। তারপর কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে প্রান্তীয় পরমাণুগুলোর আগে একটি করে বন্ধন দ্বারা যুক্ত করতে হবে। এবং সর্বশেষে কি করতে হবে না, প্রান্তীয় পরমাণুর অক্টেট ফিল আপ হচ্ছে নাকি দেখতে হবে এবং কেন্দ্রীয় পরমাণুর অক্টেট ফিল আপ হচ্ছে নাকি দেখতে হবে। কেন্দ্রীয় পরমাণুর অক্টেট যদি ফিল আপ সেক্ষেত্রে না হয় সেক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন করতে হবে। এই হচ্ছে একটি মলিকিউলের লুইস ডট স্ট্রাকচার আঁকার ফর্মুলা। এবার আমরা উদাহরণে চলে যাব কিভাবে একটি মলিকিউলের লুইস ডট স্ট্রাকচার আমরা করি সে বিষয়ে দেখব। প্রথমে আমি একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই বলি যে লুইস ডট স্ট্রাকচার কিন্তু একটি মলিকিউলের একদম সর্বশেষ স্ট্রাকচার সে বিষয়ে বা বন্ধন কোণ সে বিষয়ে সঠিক ধারণা কিন্তু দেয়নি। এটা একদম ফার্স্ট স্টেপ, প্রাইমারি স্টেপ অফ মলিকিউল। এখানে কিন্তু নন মলিকিউল দিয়ে আমরা লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করব। এক্ষেত্রে কমপ্লেক্স মলিকিউলগুলোর ক্ষেত্রে অর্থাৎ জটিল অণুগুলোর ক্ষেত্রে আমরা লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে তার সঠিক গঠন ব্যাখ্যা করতে পারি না। প্রথমে আসছে এক্সাম্পল 1 হচ্ছে CH4 মিথেন। এর একটা সেন্ট্রাল অ্যাটম আছে কার্বন,
এবং কেন কার্বন হবে, কার্বনের পরিণতটা বেশি হওয়া সত্ত্বেও যেহেতু হাইড্রোজেন এখানে বললাম যে একটির বেশি বন্ধন করতে পারে না, তাই কার্বনটিকে এখানে সেন্ট্রাল অ্যাটমে নিয়ে আসবো। আচ্ছা বেশ, এটা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন আমি 10 বিয়োগ করে ফেলতে পারি, অথবা কার্বন 6 মানে 2 4 এভাবেও করতে পারি। যাই হোক, এট ফার্স্ট আমাকে কি করতে হবে, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। কার্বনের কটা আছে আমরা জানি, 4টে ভ্যালেন্স ইলেকট্রন আছে। তার কারণ হচ্ছে কার্বন হচ্ছে 1s2 2s2 2p2, তাহলে ভ্যালেন্স সেল কোনটা, এই 2s2 2p2, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত, 4টি, তাহলে 4 প্লাস হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s1, তাহলে একটি মাত্র ইলেকট্রন আছে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে কটি হাইড্রোজেন আছে, 4টি, তাহলে 4 × 4, তাহলে টোটাল নাম্বার অফ ডট কি হবে, 8টা। এই স্ট্রাকচারে CH4 যখন করব তখন আমরা দেখব যে টোটাল নাম্বার অফ ডট যেন আমার 8টার বেশি না হয়। বেশ, এইবার কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেকেন্ড পয়েন্ট আমি কি বলেছিলাম যে এট ফার্স্ট সেন্ট্রাল অ্যাটমটাকে চয়েস করতে, প্রথমে ভ্যালেন্স ইলেকট্রন আমরা ক্যালকুলেট করে নিলাম, সেকেন্ড পার্টে কি করব, ভ্যালেন্স কেন্দ্রীয় পরমাণু কার্বন এবং তাতে সারাউন্ডেড বা প্রান্তীয় মলিকিউলগুলো বসালাম। এরপর কি বলেছিলাম না, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে প্রান্তীয় পরমাণু একটি করে বন্ধন করব, সিঙ্গেল বন্ড একটা করে আগে অ্যাটাচ করব, করা হয়েছে। এবং দেখা যাচ্ছে তারপর দেখব যে অক্টেট ফিল আপ করছে কিনা। প্রথমে বলি হাইড্রোজেন সবাই যে অক্টেট ফিল আপ করবে তা নয়, এক্সেপশনাল হাইড্রোজেন এ কিন্তু ডাবলেট করে, অর্থাৎ তার বহিস্থ কক্ষে এ সর্বদা দুটো ইলেকট্রন করার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রে দুটো ইলেকট্রন দেখো হাইড্রোজেনের হয়ে গেছে, এই একটি বন্ধন মানে দুটো ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন হয়ে গেছে, এক্ষেত্রেও দুটো ইলেকট্রন হয়ে গেছে, এক্ষেত্রেও দুটো ইলেকট্রন হয়ে গেছে, এক্ষেত্রেও দুটো ইলেকট্রন হয়ে গেছে। এবং কার্বনের ক্ষেত্রে দেখো অক্টেট ফিল আপ করছে নাকি, এখানে দুটো, 4টে, 6টি, 8টি। এখানে খেয়াল করতে হবে এই যে এর সাথে এই বন্ধনটা এরও দুটো ইলেকট্রন, সমযোজী বন্ধনের ক্ষেত্রে উভয়েরই সমান অধিকার থাকবে, অর্থাৎ এই দুটো ইলেকট্রন এরও, আবার এই দুটো ইলেকট্রন এরও, তাহলে এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে দেখো বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে আমার কি কোনোভাবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আনার প্রয়োজন পড়ছে না, এইভাবে সহজেই আমরা CH4 এর লুইস ডট স্ট্রাকচার করতে পারি। আমরা ইলেকট্রনগুলোকে এখানে কি বিষয়ে রিপ্রেজেন্ট করব না, ডট আকারে। যদি আমরা এইভাবে করি, প্রথম ধাপটাতে যদি কার্বনের ক্ষেত্রে কটা ইলেকট্রন, 4টে, তাহলে 4টে এইভাবে সাজাও। হাইড্রোজেনের ক্ষেত্রে কটা ইলেকট্রন, একটা করে, এইভাবে সাজালাম। সেক্ষেত্রে দেখো একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন, এবং পরের ধাপেও এটা করা। ঠিক আছে, এভাবে আমরা CH4 এর লুইস ডট গঠন করতে পারি। এরপর আসছি অ্যামোনিয়া। NH3, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15, গ্রুপ 15 মানে এর ভ্যালেন্স ইলেকট্রন থাকবে 5টি, 1s2 2s2 করেও দেখতে পারো, আমার জানা আছে বলে আমি লিখছি 5টি। প্লাস হাইড্রোজেন আমি আগেই বলেছি একটা ভ্যালেন্সের 3টা হাইড্রোজেন, 3টে 8টি, তাহলে এক্ষেত্রেও ম্যাক্সিমাম নাম্বার অফ ডট হবে স্ট্রাকচারটা 8টা। এবার নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন অবশ্যই, এরকম ভাবে করছি। যদিও আমরা অ্যামোনিয়ার গঠন এর পরের তত্ত্বটা দিয়ে VSEPR এ যখন করব তখন দেখব অ্যামোনিয়া হচ্ছে পিরামিডাল, অর্থাৎ কিন্তু লুইস ডট যেমন আসছে তেমন কিন্তু নয়। তবু আমরা যেহেতু লুইস ডট গঠনের ক্ষেত্রে আমি একটি মলিকুলের প্রাইমারি স্ট্রাকচার করছি, একদম এক্সাক্ট স্ট্রাকচারটা আমরা এখান থেকে পাই না, তাই আমি যেভাবেও হোক আমি এর পজিশনগুলো করতে পারি। এবার বলো নাইট্রোজেনের কটি ভ্যালেন্স ইলেকট্রন আছে, 5টি, তাহলে 5টি আমি যদি একটা একটা করে সাজাই, এখানে 1 2 3, এবং হাইড্রোজেনের একটি করে,
তাহলে অ্যামোনিয়ার গঠন কেমন হবে? হচ্ছে লুইস ডট স্ট্রাকচার অফ অ্যামোনিয়া। এবার একটু কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ডিং এর দিকে যাচ্ছি আমরা, একটু টাপের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখানে আমরা দেখতে পাবো কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ডিং। ফার্স্ট আসছি H2SO। এখানে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে? হাইড্রোজেনের জন্য একটি 1 গুণিত 2 2, সালফার যেহেতু গ্রুপ 16 তাহলে 6, অক্সিজেনও গ্রুপ 16 তার মানে 4 গুণিত 6, কত হচ্ছে? 6 তে 8 আর 6 এ 8 24 32। তাহলে এই টোটাল স্ট্রাকচারটায় 32টার বেশি ডট থাকবে না। ঠিক আছে, এবার আমাদের সঠিক কেন্দ্রীয় পরমাণু নির্বাচন করতে হবে। সালফার ইলেকট্রোনেগেটিভিটি এখানে কম, তাই এভাবে কেন্দ্রীয় পরমাণু হিসেবে নির্বাচন করা হচ্ছে। প্রান্তীয় পরমাণু অবস্থান করে ফেললাম আমরা। এবার আমি কি বলেছিলাম থার্ড পার্টে যে প্রত্যেকটি পরমাণুর সঙ্গে আগে কেন্দ্রীয় পরমাণুর সহিত সিঙ্গেল বন্ড, এক বন্ধন করা উচিত। তাহলে এক বন্ধনের দ্বারা আগে যুক্ত করে দাও। এরপর কি না প্রান্তীয় পরমাণুর অক্টেট ফিল আপ হচ্ছে নাকি আমাদের দেখতে হবে। প্রান্তীয় পরমাণুর অক্টেট ফিল আপ করতে গেলে কি করতে হবে? এখানে দেখো 2 2 এ 4, 4 আর 4 এ 8। এখানে দেখো 2 2 এ 4, হাইড্রোজেনের একটি ইলেকট্রন এখানে ডাবলেট হবে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই এটি সঠিক। এইবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে? 2 6 8 8। এবার খেয়াল করতে হবে কেন্দ্রীয় পরমাণুটি যখন দেখতে যাবে দেখো সালফারের কিন্তু এক্ষেত্রে অক্টেট ফিল আপ হয়ে বসে আছে, 4 আর 2 এ 8। সালফারের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত হতে পারে? লুইস ডট গঠনের ক্ষেত্রে একটি জিনিসকে ব্যারিয়ার হচ্ছে প্রত্যেকটি পরমাণু নির্দিষ্ট ভ্যালেন্সি জানা দরকার। ভ্যালেন্সির বেসিসে বন্ড কিন্তু তখন করতে সক্ষম হবে না। তাই সালফারের ম্যাক্সিমাম ভ্যালেন্সি, স্টেবল ভ্যালেন্সি হচ্ছে 6। সবারই যে 4 তা নয়, কার্বনের 4 ভ্যালেন্সি সবার 4 হবে তা নয়। সালফারের ম্যাক্সিমাম ভ্যালেন্সি হচ্ছে 6। দেখো এক্ষেত্রে অক্টেট মিলে গেলেও ভ্যালেন্সি কিন্তু ফিল আপ হয়নি। তাই এক্ষেত্রে এই দুটো ইলেকট্রনকে আমরা কি করব? এখানে ডট আকারে লিখব এবং এই দুটো ইলেকট্রনকে আমরা ডট আকারে লিখব। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এটা হচ্ছে কিন্তু কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ডিং এর দিকে যাচ্ছে এবং এখানে সালফার কিন্তু সেন্ট্রাল অ্যাটম সালফার কিন্তু আমার অক্টেট রুল মেনে চলছে না। এটা কোন দিকে যাচ্ছে না স্টেবল ভ্যালেন্সি যেহেতু 6 সেইটা মেনে চলছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমি লুইস ডট স্ট্রাকচারটা কি পাবো না এস কেন্দ্রীয় পরমাণু ডাবল বন্ডেড ও। এখানে যেহেতু এই একটা লোন পেয়ার এখানে দিয়ে দিয়েছে তার জন্য এখানে কত পড়ে রয়েছে? এটি হচ্ছে H2SO4 এর লুইস ডট স্ট্রাকচার। আরেকটি উদাহরণের দিকে যাব আমরা NO3-। খুবই সোজা টপিক। NO3-। টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে এনার্জি 5। কেন 5 হচ্ছে? এগুলো বোঝা যাচ্ছে, ইলেকট্রনিক বিন্যাস দেখলেই বোঝা যাবে ভ্যালেন্স ইলেকট্রন কত। অক্সিজেনের ক্ষেত্রে 6, একটা অক্সিজেন যদি 6 হয় তাহলে 3টা অক্সিজেনের মতো 18 প্লাস যদি নেগেটিভ চার্জ হয় একটা ইলেকট্রন অ্যাড হবে এবং সেটি অ্যাড হবে কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে। খেয়াল রাখতে হবে যদি একটা মাইনাস থাকে বা দুটো মাইনাস থাকে তাহলে ইলেকট্রন অ্যাড হবে এবং ইলেকট্রনটা অ্যাড হবে কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সহিত। ঠিক আছে, সেক্ষেত্রে ভ্যালেন্সি হবে 6। যদি প্লাস হয় তাহলে একটা ইলেকট্রন মাইনাস হবে, চলে যাবে, সেক্ষেত্রে বাদ যাবে কোথায়? কেন্দ্রীয় পরমাণু থেকে। যেহেতু এখানে মাইনাস এখানে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, তাহলে কটি হলো? 6 তে 8 19 24। তাহলে এক্ষেত্রে টোটাল ডট কত হবে? 24। আমি যে নিয়মটা বলছি খুব সহজেই লুইস ডট স্ট্রাকচার আঁকা সম্ভব হবে।
প্রথমে আমি কি বলেছি, সেন্ট্রাল অ্যাটম নির্বাচন। তড়িৎ ঋণাত্মকতা যার কম সে হবে কেন্দ্রীয় পরমাণু। হলো, প্রান্তীয় পরমাণুগুলোকে আমি বসিয়ে দিলাম। এইবার কি করবো না, প্রত্যেকটি পরমাণুর সঙ্গে কেন্দ্রীয় পরমাণু আগে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করব, সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করব। হলো, এবার প্রান্তীয় পরমাণু অক্টেট ফিল আপ হচ্ছে নাকি দেখবো আমি। 6 আর 2 8, 6 আর 2 8, 6 আর 2 8। নাইট্রোজেনের ক্ষেত্রে কটা হচ্ছে, 6টি। ঠিক আছে, এক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে কটি ইলেকট্রন দেখো, অক্টেট কিন্তু নাইট্রোজেনের ফিল আপ হয়নি। তাই সেক্ষেত্রে কি হবে না, দুটো ইলেকট্রন হলেই হয়ে যায়। তাহলে এই দুটো ইলেকট্রন এখানে দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে, n ডাবল বন্ড ও এবং এই মাইনাসটার জন্য যেহেতু এখানে মাইনাস আছে, বুঝা গেল। তাহলে কি প্রথমে কি করলাম, NO3 মাইনাসের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা করলাম। টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন করার পর কেন্দ্রীয় পরমাণু শনাক্ত করলাম। কেন্দ্রীয় পরমাণু করার পর কেন্দ্রীয় পরমাণুর সহিত প্রান্তীয় পরমাণুকে এক বন্ধন দ্বারা যুক্ত করলাম। তারপর কি দেখলাম যে প্রান্তীয় পরমাণু অক্টেট ফিল আপ হচ্ছে নাকি। তারপর কি করলাম, কেন্দ্রীয় পরমাণু ফিল আপ হচ্ছে নাকি। সেক্ষেত্রে দেখতে গিয়ে দেখছি কেন্দ্রীয় পরমাণু ফিল আপ হয়নি, তাই এক্ষেত্রে একটি দ্বিবন্ধন আনার প্রচেষ্টা করা হলো। এবার এখানে দেখতে হবে নাইট্রোজেনের স্টেবল ভ্যালেন্স হচ্ছে 3। তাহলে এখানে একটি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ঠিক আছে, তাহলে লুইস ডট বটন থেকে আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের উপস্থিতি লক্ষ্য করি। এরপর আরেকটি দেখছি কার্বনেট CO3 2-। এগুলো আমাদের সব নোন মলিকিউল বা আয়ন। এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে, কার্বনের 4 প্লাস অক্সিজেনের কত 6 গুণিত 3 প্লাস এখানে দুটো মাইনাস এর জন্য এখানে কি হচ্ছে +2। তাহলে কত হচ্ছে 6 3 8 20 24। তাহলে এখানেও টোটাল ডট কটা থাকবে, ইলেকট্রন। এই টোটাল ইলেকট্রনটা 24 টা থাকবে, সেটা আমরা ক্যালকুলেট করে নেব। প্রথমে বলি কার্বন, 3টে অক্সিজেনকে সাজিয়ে নাও। 3টে অক্সিজেনকে সাজিয়ে নেওয়ার পর আমরা প্রথমে কি করব, কেন্দ্রীয় পরমাণু নির্বাচন। যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই কার্বনকে কেন্দ্রীয় পরমাণু করলাম এবং অক্সিজেনগুলোকে প্রান্তীয় পরমাণু করলাম। এরপর কি করব না, কেন্দ্রীয় পরমাণুর সহিত প্রান্তীয় পরমাণু আগে এক বন্ধন দ্বারা যুক্ত করে দেব। এরপর প্রান্তীয় পরমাণু অক্টেট ফিল আপ হচ্ছে নাকি খেয়াল করব। 6টি আর 2 8টি, 6টি 2 8টি, 6টি 2 8টি হলো। দেখো এরপর দেখো কেন্দ্রীয় পরমাণু অক্টেট ফিল আপ হচ্ছে নাকি। কেন্দ্রীয় পরমাণু কিন্তু অক্টেট ফিল আপ হয়নি। তাহলে এক্ষেত্রে কি করব, যে কোনো একটা থেকে একটা লোন পেয়ারকে আমি এখানে বসিয়ে দেবো। অর্থাৎ ঠিক আছে, তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কটা মাইনাস আছে, 2-। এবার আমরা কার্বনেট করতে পারি। এরপর হচ্ছে H2O, এগুলো সব টুকে নাও। এরপর হচ্ছে জল, খুবই সুন্দর জলের গঠন, যেটাকে আমরা পরবর্তীকালে ভি শেপ দেখব। যদি এখানে লুইস ডট স্ট্রাকচারে একটি সঠিক মলিকিউলের একটি সঠিক গঠন আমরা এখান থেকে নির্বাচন করতে পারি না। H2O কেন্দ্রীয় পরমাণু এখানে অক্সিজেনকে করতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে আমি বারবার বলছি এখানে কিন্তু হাইড্রোজেন তড়িৎ অক্সিজেন চেয়ে কম, তা সত্ত্বেও অক্সিজেনকে কেন্দ্রীয় পরমাণু করতে হচ্ছে। তার কারণ এখানে যেহেতু অক্সিজেন একটি হাইড্রোজেন একটি বন্ধন করতে সক্ষম হয়। ঠিক আছে, এবার কি করব না, প্রথমে বলছি কেন্দ্রীয় পরমাণু নির্বাচনের পর কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে প্রান্তীয় পরমাণু আগে এক বন্ধন দ্বারা যুক্ত করে দাও। তাহলে এর ক্ষেত্রে দেখো ডাবলেট, এর ক্ষেত্রে তো হাইড্রোজেনের ক্ষেত্রে অক্টেট হবে না, ডাবলেট হবে। তাহলে 2, এখানেও 2 হচ্ছে। এবার এখানে দেখো 4 4টি। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন এখানে দেখতে হবে 6 আর 2 8টা
এখানে দেখো টোটাল ডট কটা হচ্ছে 8টাই হচ্ছে 2 4 6 8 টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সাথে লুইস ডট স্ট্রাকচারে যে টোটাল ডট হবে সেই ডট কিন্তু মিলে যাবে। আমি এটি একটি লুইস ডট গঠনটাকে খুব সহজভাবে করার জন্য এই পদ্ধতিতে করলাম। এরপর এক্সেপশন অফ লুইস ডট স্ট্রাকচার আমরা H2SO4 এর ক্ষেত্রে দেখেছি যে সালফারের ক্ষেত্রে কটা হয়ে যাচ্ছে না অক্টেট রুল মেনে চলছে না। এক্ষেত্রে অনেক সোজা সোজা উদাহরণ আছে, যেমন BF3 বা BCl3। এক্ষেত্রে আমরা দেখব এক্সেপশনাল লুইস ডট, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু অক্টেট মেনে চলছে না। যেমন আমরা লিখি টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা, এখানে বোরনের ক্ষেত্রে কটা হচ্ছে 1s2 2s2 2p1, তাহলে কোটা ভ্যালেন্স ইলেকট্রন 3 প্লাস এ হচ্ছে গ্রুপ 17 ফ্লুরিন, তাহলে 17 গ্রুপ 17 মানে 7টা ভ্যালেন্স ইলেকট্রন, 7 3 21। আমরা এটা বারবার বলছি ভ্যালেন্স ইলেকট্রন আগে সঠিকভাবে ইলেকট্রনিক বিন্যাস দ্বারা সহজে নির্ণয় করতে পারি। তাহলে টোটাল নাম্বার অফ ডট এখানে কত হবে 24 ডট হওয়ার কথা। এবার বি কেন্দ্রীয় পরমাণু, প্রান্তীয় পরমাণু হচ্ছে 3টে ফ্লুরিন। আমি আগে কি বলেছি না কেন্দ্রীয় পরমাণু নির্বাচন করার পর কেন্দ্রীয় পরমাণুর সাথে প্রান্তীয় পরমাণু আগে এক বন্ধন দ্বারা যুক্ত করে দাও, করার পর দেখো এবার প্রান্তীয় পরমাণু অক্টেট ফিল আপ করো 6 2 8 6 2 8 6 2 8। এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু আর হচ্ছে না, অর্থাৎ 3 2 4 6, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অক্টেট ফিল আপ হচ্ছে না। সিমিলারলি আমরা PCl5 SF6 এই দুটো ক্ষেত্রেও আমরা দেখব অক্টেট ফিল আপ হবে না। দেখা যাক PCl5 টা, PCl5 ধরো এই পজিশন 5টা Cl, কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সহিত যুক্ত করে দাও। এবার দেখো প্রান্তীয় পরমাণু আগে অক্টেট ফিল আপ করে নাও 7 8 6 2 8 6 2 8 6 2 8 6 2 8, এক্ষেত্রে 8টা। এবার কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের ক্ষেত্রে কত হচ্ছে 2 4 6 8 10, তাহলে এক্ষেত্রেও কিন্তু অক্টেট রুলকে মেনে চলছে না, অর্থাৎ এক্ষেত্রে অক্টেট রুলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আরেকটি উদাহরণ আসছে আমাদের, সেটি হচ্ছে SCN মাইনাস। এক্ষেত্রে প্রবাবল স্ট্রাকচার করতে গেলে ইট ইজ এসেনশিয়াল টু ওবে সিজউইক রুল। তা সিজউইক রুলের সাহায্যে আমরা SCN মাইনাস করব। SCN মাইনাস থায়োসায়ানেট, এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা হচ্ছে দেখো সালফারের 6 প্লাস কার্বনের 4 নাইট্রোজেনের 5 প্লাস 1, একটা কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত হবে, তাহলে কটা হচ্ছে 6 10 5 16। SCN মাইনাসের ক্ষেত্রে আমরা 3টে লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করি। এই 3টে লুইস ডট স্ট্রাকচার যে ক্ষেত্রে আমরা জানি যে একটি মলিকুলের ক্ষেত্রে একাধিক লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করা যায়, কোনটিকে আমরা নেব, অর্থাৎ কোন স্ট্রাকচারটি স্টেবল লুইস ডট স্ট্রাকচার, সেটি বুঝতে গেলে দুটো জিনিসকে আমাকে বুঝতে হবে। সেখানে আসছি আমরা, ধরো এই স্ট্রাকচারটাকে আমি স্টেবল লিখছি, স্ট্রাকচার বলছি, এইটাকে আমি বলছি না। তার কারণ প্রথমত 1 নম্বর যখন একটি মলিকিউলে একাধিক লুইস ডট গঠন থাকবে তার মধ্যে কোনটি অ্যাকসেপ্টেবল লুইস ডট গঠন সেটি বুঝতে গেলে 1 নম্বর যে টপিকটা জানতে হবে তার নাম হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল। এবং 2 নম্বর হচ্ছে যে গঠনটিতে গ্রেটার নাম্বার অফ মাল্টিপল ডাবল বন্ড থাকবে, গ্রেটার নাম্বার অফ মাল্টিপল বা ডাবল বন্ড থাকবে, এটার নাম্বার অফ ডাবল বন্ড মাল্টিপল থাকলে তো খুবই ভালো, ডাবল বন্ড থাকবে, সেক্ষেত্রে সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো মোস্ট অ্যাকসেপ্টেবল
অ্যাকসেপ্টেবল স্ট্রাকচার বা লুইস ডট স্ট্রাকচার, এই দুটোর ক্ষেত্রে আমরা বিচার করি। তাহলে আমি ধারণাটা আমার ক্লিয়ার হবে। দেখা যাক হোয়াট ইজ ফর্মাল পোটেনশিয়াল। ফর্মাল পোটেনশিয়াল কিভাবে আমি ক্যালকুলেট করতে পারি। প্রথমে আসো, ফর্মাল পোটেনশিয়াল F সমান হচ্ছে V মাইনাস হাফ S মাইনাস ইউ। ভিটা কি? ভি হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন in three elemental state, ভ্যালেন্স ইলেকট্রন। এস কি? এস হচ্ছে নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রন, শেয়ার্ড ইলেকট্রন। ইউ হচ্ছে কি? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ওই যে এই সূত্র দিয়ে আমরা সহজেই ফর্মাল পোটেনশিয়াল বা ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে পারবো। যার ফর্মাল চার্জ কম হবে সেইটাই হবে মোস্ট অ্যাকসেপ্টেবল ওয়ান। এবার আমি দেখছি এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে, এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমি ফর্মাল পোটেনশিয়ালটা ক্যালকুলেট করি। তাহলে আসা যাক F সমান কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের প্রতিটি 8, নাইট্রোজেনেরও 5, এটারও 5। নাইট্রোজেন মানে ভ্যালেন্স ইলেকট্রন হবে 5 মাইনাস হাফ। এখানে শেয়ার কটা করেছে দেখো, শেয়ার কটা করেছে? 2 2, দুটো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে দুটো বন্ড মানে কটা ইলেকট্রন? 4টি। আনশেয়ার ইলেকট্রন কটা? 4টি। তাহলে কি হচ্ছে 5 মাইনাস 6, আমরা কত হচ্ছে মাইনাস 1। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, F সমান 5 হাফ, কটি আছে শেয়ার কি বলে শেয়ার ইলেকট্রন কটা আছে? 6টি। 3টে বন্ড মানে 6টি ইলেকট্রন, আনশেয়ার ইলেকট্রন 2টি। তাহলে কত হচ্ছে 0। ঠিক আছে, এবার বলবে তাহলে আমি কি বললাম যে যে লুইস ডট গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সবচেয়ে কম ফর্মাল পোটেনশিয়াল হবে সেটি হবে স্থায়ী, এবং যে ক্ষেত্রে ডাবল বন্ডের সংখ্যা বেশি হবে সেটি হবে স্থায়ী। তাহলে হিসাব মতন আমাকে দেখতে গেলে এই এসসিএন মাইনাসের ক্ষেত্রে এই লুইস ডট গঠনটি এই লুইস ডট গঠনটি সর্বাধিক স্থায়ী, তাই তো? তাহলে আমি কি বললাম যে একটি মলিকিউলে যখন একাধিক লুইস ডট গঠন থাকবে সেক্ষেত্রে কি করতে হবে? ফর্মাল পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে, এবং যেখানে গ্রেটার নাম্বার অফ ডাবল বন্ড থাকবে সেক্ষেত্রে সেই লুইস ডট গঠনটি বেশি স্থায়ী হবে। ইট ইজ এসেনশিয়াল, অর্থাৎ সেই ক্ষেত্রে এসেনশিয়াল টু হবে সিজুইক ফর্মুলা বা সিজুইক রুল, সেই অনুযায়ী এসসিএন মাইনাসের এই গঠনটি আমরা বেশি স্থায়ী বলতে পারি। বেশ, লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এরপর যে নতুন তত্ত্ব সমযোজী বন্ধন সম্পর্কীয়, তার নাম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। শর্টে আমরা এটাকে বলি VSEPR. This is discovered by Gillespie and Nyholm. Gillespie and Nyholm in 1957. তাহলে এই টপিকটা হচ্ছে আমাদের লুইস ডট স্ট্রাকচারের পর যেটা আসছে একটি মলিকিউল, যে মলিকুলের একটি নির্দিষ্ট কেন্দ্রীয় পরমাণু আছে অবশ্যই সমযোজী, সেই মলিকুলের সঠিক গঠন প্রথমত এখান থেকে আমি কি কি ডিটারমিন করতে পারি? একটি মলিকুলের সঠিক গঠন হাইব্রিডাইজেশন, এমপিরিক্যালি হাইব্রিডাইজেশন সম্পর্কে সঠিক ধারণা পাই। অর্থাৎ স্ট্রাকচার এন্ড হাইব্রিডাইজেশন কার ক্ষেত্রে? কোভ্যালেন্ট molecule having a central atom, অর্থাৎ সেই সমস্ত সমযোজী মলিকুলেরই আমি
ভিএসইপিআর এর সাহায্যে গঠন এবং সংকরায়ন ক্যালকুলেট করতে পারবো যার একটি কেন্দ্রীয় পরমাণু আছে। যে সমযোজী মলিকিউলের কেন্দ্রীয় পরমাণু নেই, যেমন ধরো C4H10, এক্ষেত্রে আমি কোনটাকে কেন্দ্রীয় পরমাণু ধরবো, কোন কার্বনটাকে ধরবো, সেক্ষেত্রে আমি কিন্তু এর ক্ষেত্রে ভিএসইপিআর যদি এটা সমযোজী মলিকিউল তা সত্ত্বেও আমি কিন্তু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন এর সাহায্যে আমি এর সঠিক গঠন ক্যালকুলেট করতে বা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে পারবো না। তাহলে প্রথমে আগে আমি বলি যে ভিএসইপিআর এর লিমিটেশন গুলো কি। লিমিটেশন অফ ভিএসইপিআর, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কি বললাম না, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর কোভ্যালেন্ট মলিকিউল, নট ফর আয়নিক অর কোঅর্ডিনেট মলিকিউল। দ্বিতীয় কি না, কোভ্যালেন্ট মলিকিউল তো হবেই, তার সাথে কি না একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে। যে সমস্ত মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম নেই তার ক্ষেত্রে কিন্তু আমি এই ভিএসইপিআর তত্ত্ব প্রযোজ্য করতে পারবো না। এইবার কথা হচ্ছে the hybridization of central atom is determined empirically, অর্থাৎ আমি সম্পূর্ণরূপে এই তত্ত্বের সাহায্যে গাণিতিকভাবে হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করব। কজ অফ হাইব্রিডাইজেশন সে সম্পর্কে কিন্তু আমি সঠিক ধারণা এখান থেকে পাবো না। তার কারণ হচ্ছে কজ অফ হাইব্রিডাইজেশন করতে গেলে আমার কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ দরকার, যা না হলে আমি কিন্তু সঠিক কারণ আমি পারবো না। অর্থাৎ এমওটি এবং ভিভিটি এবং এমওটি সাহায্যে আমি করতে পারবো যে একটি মলিকিউলের কেন সংকরায়ন sp3 sp2 সে সম্পর্কে আমি ধারণা করতে পারবো, কিন্তু এখানেও আমি ধারণাটা করতে পারবো যে এটা sp3 হবে, এটা sp2 হবে, বাট হোয়াই এটা sp2 অর sp3 তার সঠিক ব্যাখ্যা করতে পারবো না। তার কারণ হচ্ছে এটি সম্পূর্ণ গাণিতিক, একটি সূত্রের সাহায্যে আমি সহজেই সংকরায়নটাকে সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারবো। থার্ড লিমিটেশন হচ্ছে it is based on the concept of valence bond theory and hybridization theory, but the concept of molecular orbital theory is not taken into account. কথাটা বোঝা গেল যে তোমার মলিকুলার অরবিটাল থিওরি ছাড়া সংকরায়নের সঠিক কারণ কিন্তু ব্যাখ্যা করতে পারা সম্ভব নয়। এটা it cannot explain the anomalous bond angle of CH2F2 CH2F2 PCl3 Br2। আমি কি বলছি না, প্রথমে লিমিটেশন গুলো বলছি যে এগুলো করতে পারে নাই তত্ত্ব, তারপর আসছে তত্ত্বটা। PCl3 Br2 SOF4 SF4 এদের সঠিক গঠন কিন্তু এই ভিএসইপিআর থিওরি দিয়ে বলা সম্ভব নয়। অর্থাৎ PCl3 Br2 এর ক্ষেত্রে আমার কথা হচ্ছে দেখবে পাঁচটা এরকম আসবে, তিনটে অ্যাক্সিয়াল বন্ড আর দুটো ইকুইটোরিয়াল বন্ড। এইবার আমি ইকুইটোরিয়াল বন্ডে ক্লোরিন গুলো আঁকবো, ইকুইটোরিয়াল বন্ডে ব্রোমিন গুলো আঁকবো না ক্লোরিন গুলো আঁকবো, অর্থাৎ ব্রোমিন রাখবো না ক্লোরিন রাখবো, এর সঠিক ব্যাখ্যা কিন্তু এই আমার ভিএসইপিআর তত্ত্ব দিতে পারেনি। SF4 এর ক্ষেত্রে এই F অ্যাক্সিয়াল অর্থাৎ এই অ্যাঙ্গেলটা y1 এটা হচ্ছে 171 ডিগ্রি, যদি এটা 180 ডিগ্রি হওয়া উচিত ছিল, আর এটি হচ্ছে 101 ডিগ্রি, 19 ডিগ্রি লেস ফ্রম দ্য আইডিয়ালাইজড। এটা যেহেতু ইকুইটোরিয়াল বন্ড, এটা হওয়া উচিত কত ছিল 120 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে কত 101 ডিগ্রি। তাহলে এর কেন 19 ডিগ্রি কম হলো এর সঠিক ব্যাখ্যা কিন্তু ভিএসইপিআর দিতে পারেনি। অর্থাৎ তাই জন্য বলছে কিছু কিছু মলিকিউল আছে যারা অ্যানামোলাস বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে সঠিক ব্যাখ্যা এবং পরমাণুগুলোর অবস্থান সম্পর্কে সঠিক ব্যাখ্যা কিন্তু ভিএসইপিআর তত্ত্ব দিতে সক্ষম হয়নি। It cannot explain the bond energies and bond length also. Bond energy, bond length এ সম্পর্কে সঠিক ব্যাখ্যা কিন্তু ভিএসইপিআর দিতে পারেনি। তাহলে এই পাঁচটি পয়েন্ট হচ্ছে ভিএসইপিআর এর লিমিটেশন। প্রথম পয়েন্ট আমি আরেকবার বলে দিই যে প্রথম পয়েন্ট হচ্ছে এটি শুধুমাত্র কোভ্যালেন্ট মলিকিউলদের ক্ষেত্রে প্রযোজ্য, আয়নিক মলিকিউলদের ক্ষেত্রে বা কোঅর্ডিনেট মলিকিউলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং যে মলিকিউলদের সমযোজী মলিকিউল কিন্তু সেন্ট্রাল অ্যাটম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই তত্ত্ব অ্যাপ্লিকেবল নয়। হয়েছে? এরপর কি এই তত্ত্বটি সম্পূর্ণ গাণিতিক, অর্থাৎ গঠন এবং সংকরায়নটা সম্পূর্ণ গাণিতিকভাবে আমি ক্যালকুলেট করব, কিন্তু কি জন্য এই
সংকরায়ন অর্থাৎ কেন sp3d2 বা কেন sp3d হলো সে সম্পর্কে সঠিক ব্যাখ্যা কিন্তু বিএসসি পেয়ার দিতে পারেনি। এর ফোর্থ পয়েন্ট কি বললাম না, তার কারণ হচ্ছে এটা এটা কিন্তু মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচকে টাচ করেনি, সোজা কথা। এর জন্য আমরা এর হাইব্রিডাইজেশনের সঠিক কারণ আমরা ব্যাখ্যা করতে পারবো না। ফোর্থ পয়েন্ট কি না, এই সমস্ত মলিকুলগুলোর সঠিক ব্যাখ্যা যদিও এরা সমযোজী, সঠিক ব্যাখ্যা গঠন এবং তার বন্ধন কোণ সম্পর্কে সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি। এর জন্যই এখান থেকে কি রুল আছে, এগুলো এক্সপ্লেন করছে কে না বেন্স রুল। এগুলো এক্সপ্লেন করছে সঠিকভাবে কে না বেন্স রুল সাহায্যে। বেশ, এবং কি না নেক্সট পয়েন্টটা কি বললাম না বন্ড এনার্জিজ এবং বন্ড লেন্থ নিয়ে এই ভিএসসি পেয়ার তত্ত্ব আমাদের কোনো দিতে পারেনি। ঠিক আছে, দিস ইজ দ্য লিমিটেশন অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন। এবার আমার তাহলে এই তথ্য থেকে আমি কি কি পাই, কি কি তাহলে সেটা আমাকে জানতে হবে। লিমিটেশন গুলো আমি জানলাম, তাহলে তথ্য থেকে পাই কি ভিএসসি পেয়ার থেকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থেকে। প্রথমে কি না যে সমস্ত সমযোজী অণু যাদের কেন্দ্রীয় পরমাণু আছে তাদের সঠিক গঠন পাই এবং দুই সংকরায়ন পাই। যদিও গাণিতিকভাবে পাই তবুও কিন্তু সঠিক সংকরায়ন পাই। গঠন এবং সংকরায়ন ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশনের সাহায্যে আমি একটি সমযোজী মলিকুলের পাই। এইবার কিভাবে আমি সংকরায়নটা ক্যালকুলেট করব তার একটি সূত্র আছে। সেই সূত্র কি না ইলেকট্রন পেয়ার দ্যাট ইজ, এটাকে অনেক সময় কি বলা কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, ইপি এটাকে বলা হয় ইলেকট্রন পেয়ারটাকে বলা হয় ইপি অর কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল, অর্থাৎ একটি কেন্দ্রীয় পরমাণু কতগুলি প্রান্তীয় পরমাণুর সঙ্গে যুক্ত। যেমন PCl5 এর ক্ষেত্রে দেখছি আমরা একটি কেন্দ্রীয় পরমাণু 5টি প্রান্তীয় পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এক্ষেত্রে কি এর কোঅর্ডিনেশন নাম্বার ইপি কটা হচ্ছে 5টা, সেটা আমি কিভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবো। কিভাবে করব না ভালো করে শুনো, v প্লাস n মাইনাস p বাই এই তত্ত্ব। তাহলে ইপি অর কোঅর্ডিনেশন নাম্বার আছে v প্লাস n মাইনাস p। এক একটা করে আমি টার্মগুলো বলে দিই। v মানে কি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন এখানে চলে আসবে। in three elemental state, free state অর্থাৎ একটি পরমাণু যেটি কেন্দ্রীয় পরমাণু তার ভ্যালেন্স ইলেকট্রনটা কটা, সেটা হচ্ছে v। m হচ্ছে কি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ যে সমস্ত পরমাণুর যোজ্যতা এক, ধরো হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, এই হ্যালোজেন অ্যাটম গুলো, আয়োডিন, এই সমস্ত মলিকিউলগুলোর ক্ষেত্রে আমরা এখানে সূত্র ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেন্দ্রীয় পরমাণু কোনো দ্বিযোজী বা ত্রিযোজী অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, লাইক অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এদের ঘরে আমি কিন্তু এই সূত্রে নেব না। বুঝা গেল? এইখানটা ভালো করে বুঝতে হবে। m হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, ধরা যাক সেটা আমি আসছি উদাহরণে, অর্থাৎ m টা হচ্ছে শুধুমাত্র মোনোভ্যালেন্ট অ্যাটমদের ক্ষেত্রে প্রযোজ্য, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এদের জন্য প্রযোজ্য নয়। n হচ্ছে অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ, অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ মানে কি, ধরো লেখা আছে NH4 PO4 3- এর গঠন তোমায় দিয়েছে করতে, 3- আছে, এখানে প্লাস মাইনাসে 3 করলে হবে না, কিন্তু জাস্ট এখানে 3- মানে 3টা যোগ হবে এখানে। আর যদি P মানে কি অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ হলে কি হবে, এটা মাইনাস হবে। অর্থাৎ যদি ধরো NH4 প্লাস, এক্ষেত্রে একটা প্লাস আছে তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস একটা এখানে কি একটা বসাবো, অর্থাৎ মাইনাস হবে। অর্থাৎ অ্যামাউন্ট নেগেটিভ চার্জ থাকলে যোগ হবে, পজিটিভ চার্জ থাকলে বিয়োগ হবে। বুঝা কথা? তাহলে ইপি বা কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম কিভাবে বার করব, v প্লাস m প্লাস n মাইনাস p বাই 2। v টা কি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, m টা কি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, দ্যাট ইজ হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই টাইপের, n হচ্ছে অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ, p হচ্ছে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ। এইভাবে আমি ক্যালকুলেট করতে পারি। দেখা যাক, আমি উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি একদম। যেমন একটা সোলার জিনিস দিচ্ছি। আচ্ছা, এটা গেল 1 নম্বর।
ইলেকট্রন পেয়ার। 2 নম্বর হচ্ছে বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে কি, কিছুই নয়, সেন্ট্রাল অ্যাটম যোজনের সঙ্গে যুক্ত থাকে। সেটা কিন্তু বাইভ্যালেন্ট হোক, ট্রাইভ্যালেন্ট হোক, মোনোভ্যালেন্ট, সেটা দেখতে গেলে হবে না। বন্ড পেয়ার মানে একটি সেন্ট্রাল অ্যাটম যোজনের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে লোন পেয়ার মানে কি, লোন পেয়ারটা ক্যালকুলেট করে দিতে হবে কিন্তু। এলপি, এলপি সমান হচ্ছে ইপি। এইভাবে যতগুলো ইলেকট্রন পেয়ার বেরোবে মাইনাস বন্ড পেয়ার, একটা কেন্দ্রীয় পরমাণু যতগুলো বন্ডের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা উদাহরণ দেখো, NH3। প্রথমে এলপি ক্যালকুলেট করছি। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। হাইড্রোজেন একটা মোনোভ্যালেন্ট, এম কত? এখানে কোনো নেগেটিভ চার্জ আছে? নেই। পজিটিভ চার্জ আছে? নেই। বাই 2, তাহলে কি হবে? 4। ইপি কত পেয়ে গেলাম? 4। ইপিটাকে আমি কিভাবে, আচ্ছা লোন পেয়ার কিভাবে বার করব? এখানে বন্ড পেয়ার নাইট্রোজেনে কতগুলো হাইড্রোজেন সঙ্গে যুক্ত আছে? 3টে, তাহলে বন্ড পেয়ার কত? 3। তাহলে লোন পেয়ার কিভাবে বার করব? ইপি 4 মাইনাস 3 সমান কত হচ্ছে? 1। হয়েছে। এবার ধরো XCOF4 দিয়েছে বা SOF4, এক্ষেত্রে বার করতে হচ্ছে ইপিটা। সূত্র কি বলেছিলাম আমি? ইপি সমান V প্লাস M মাইনাস প্লাস N মাইনাস P বাই 2। তাহলে ইপি বার করো এই সূত্র দিয়ে। সালফার কেন্দ্রীয় পরমাণু, এটুকু জেনে রাখো, যেহেতু এদের মধ্যে সবার চেয়ে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম। ইলেকট্রোনেগেটিভিটি কমটা সবসময় সেন্ট্রাল অ্যাটম হয়। ভ্যালেন্স ইলেকট্রন করে সালফারের ক্ষেত্রে গ্রুপ 16 যেহেতু 6। তারপরে এম কি, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। ভালো করে বুঝো, এখানে অক্সিজেনও আছে, ফ্লুরিনও আছে। অক্সিজেন কিন্তু মোনোভ্যালেন্ট নয়, অক্সিজেন বাইভ্যালেন্ট অ্যাটম। তাই জন্য অক্সিজেনকে কিন্তু আমরা নেবো না, ফ্লুরিনকে নেবো। কটা আছে? 4টে। এখানে নেগেটিভ চার্জ কিছু আছে? নেই। পজিটিভ চার্জ নেই। বাই কটা হচ্ছে? বন্ড পেয়ার কটা আছে? বন্ড পেয়ার ক্যালকুলেটের সময় কিন্তু বাইভ্যালেন্ট মোনোভ্যালেন্ট দেখবো না। সালফার কজনের সঙ্গে যুক্ত আছে? 4টে ফ্লুরিন আর একটা অক্সিজেন, তাহলে হচ্ছে 5। তাহলে লোন পেয়ার কটা হচ্ছে? 5 মাইনাস 5 সমান 0। ঠিক আছে, এইভাবে আমরা ইপি, বিপি, এলপি এগুলো সমস্ত জিনিস ক্যালকুলেট করতে পারবো। এই গেল প্রথম হচ্ছে ভিএসি পেয়ার থেকে আমি কি কি পাই না, সরাসরি ভাবে একটি গঠন এবং হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে পারবো বেসড অন ইপি, বিপি এন্ড এলপি। এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ভিএসি পেয়ার সরাসরি বলছে, দ্বিতীয় পয়েন্ট, ভিএসি পেয়ার সরাসরি কি বলছে না, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পেলে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ বৃদ্ধি পাবে। তার কারণ কেন না, বন্ড পেয়ার রিপালশন বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে বন্ধন কোণ বেড়ে যাবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক NH3, যদি আমরা এখনো বেসি পেয়ার করিনি বলে আমরা NH3 তে আমি এরকম আঁকছি, তোমরা ভাবছো যে কেন আমি, তোমরাও জেনে যাবে বিএসসি পেয়ার করার পর। এটা ধরো NH3, এটা হচ্ছে ফসফেট PH3, আর এটা হচ্ছে ASH। দেখো প্রান্তীয় পরমাণু, এদিকে তো হাইড্রোজেন, এদিকে তো হাইড্রোজেন, এদিকে তো হাইড্রোজেন, তাহলে এদের নিয়ে কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় পরমাণুটা কি আছে? নাইট্রোজেন। এক্ষেত্রে ফসফরাস আর্সেনিক, আমরা পর্যায় সারণী পড়েছি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। অ্যালং ডাউন দ্য গ্রুপ, নিচের দিকে আকার বাড়বে, তড়িৎদ্বন্দ্বতা হ্রাস পাবে। তাহলে নাইট্রোজেনের তড়িৎদ্বন্দ্বতা সর্বাধিক বেশি। যেহেতু কেন্দ্রীয় পরমাণুর তড়িৎদ্বন্দ্বতা বেশি, তাই জন্য সব সময় বন্ড পেয়ার রিপালশন বাড়বে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, বন্ধন কোণ বৃদ্ধি পাবে। তাহলে বন্ধন কোণের অর্ডারটা কি হবে? এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আসছি প্রান্তীয় পরমাণু। প্রান্তীয় পরমাণু, প্রান্তীয় মানে এই ধরনের পরমাণুগুলো, প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে। ঠিক আছে, এর উদাহরণ নেওয়া যাক, তাহলে বোঝা যাবে। দেখো NF3, NCl3, NBr,
ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন অ্যালাউন্ড আমাদের গ্রুপ যাচ্ছে। তাহলে যত বাড়বে আকার বাড়বে তড়িৎ তড়িৎ সর্বাধিক। তাহলে প্রান্তীয় পরমাণুর তড়িৎ বেড়ে যাওয়া মানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বেড়ে যাওয়া, তার মানে বন্ধন কোণ কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে প্রান্তীয় পরমাণুর তড়িৎ বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। তাহলে এই ক্ষেত্রে বন্ধন কোণের অর্ডারটা কি হবে, বোঝা গেল। আবার এক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস আছে, সেটি হচ্ছে ধরা যাক দিয়েছে ও Cl2 ও H2O এগুলো সব ভি শেপ ও, আমি একদম সাজিয়ে লিখছি ও, ঠিক আছে। তাহলে ইউসের মতন কি হওয়া উচিত ছিল, সবচেয়ে বেশি তড়িৎ ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর হাইড্রোজেন। তাহলে সবার বেশি কে হওয়া উচিত ছিল, সবার বেশি বন্ধন কোণ আমি কি যে বলেছি না, প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়ে তাহলে বন্ধন কোণ হ্রাস পায়, তাই তো। তাহলে হিসাব মতন কি হওয়া উচিত ছিল, ফার্স্ট হওয়া উচিত ছিল এর, তারপর হওয়া উচিত ছিল এর হচ্ছে থার্ড হওয়া উচিত ছিল, তাই হওয়া উচিত ছিল। কিন্তু এটা হচ্ছে এক্সেপশনাল কেস একটি, যার কারণ হচ্ছে, যার কারণটা ভালো করে শুনে রাখো, ও Cl2 এখানে কিন্তু এর ক্ষেত্রে বন্ধন কোণটি 1 নম্বর হবে, এর ক্ষেত্রে এটা 2 নম্বর হবে, এটা 3 নম্বর হবে, এটা ঠিকই আছে। এই ফার্স্ট হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে এ। তার কারণ কি না, আমরা জানি ক্লোরিন হ্যাজ ভ্যাকেন্ট 3d অরবিটাল, 3d অরবিটাল। এখানে কি হচ্ছে, অক্সিজেনের পি অরবিটালে ইলেকট্রন আছে, তাহলে পি অরবিটাল থেকে ইলেকট্রন দিচ্ছে ডি অরবিটালে। এই ঘটনাটাকে বলা হচ্ছে পি পাই ডি পাই ব্যাক ডোনেশন, পি পাই ডি পাই ব্যাক ডোনেশন। ডিউ টু পি পাই ডি পাই ব্যাক ডোনেশন এটা কি হচ্ছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারাইজ হয়ে যাচ্ছে। যেহেতু পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারাইজ যখনই হয়ে যাচ্ছে, এখানে ইলেকট্রন এর ডেনসিটি বেড়ে যাচ্ছে, স্বভাবতই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ড অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে সব সময় এটা আবার যে তা নয়, এটা এক্সেপশনাল কেস একটা আমি পড়িয়ে রাখলাম। তাহলে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থেকে আমরা এই তথ্যগুলো পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, ভিএসি পেয়ারের সাহায্যে আমরা তাহলে একটি সূত্রের সাহায্যে আমি দেখিয়ে দিলাম যে সহজেই কোঅর্ডিনেশন নাম্বার অর ইলেকট্রন পেয়ার কিভাবে ক্যালকুলেট করতে পারি। এইবার এই ছকটিকে তোমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করো এবং পারলে এটি খাতায় পরিষ্কারভাবে লিখে নেওয়ার চেষ্টা করো। আমি এটিকে সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। ইপি ইকুয়াল টু ভি প্লাস এম প্লাস এন মাইনাস পি বাই 2 সাহায্যে ইপি যদি 2 হয়, কেন 1 তো হতে পারে না, 1 মানে একজনের সঙ্গে যুক্ত নয়। ইপি যদি 2 হয় মানে একটি কেন্দ্রীয় পরমাণু একজনের সঙ্গে যুক্ত আছে। ইপি যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে সংকরায়নটা কি হতে পারে, অর্থাৎ ইপি যদি 2 হয় সেক্ষেত্রে সংকরায়ন হবে এসপি। এর কারণ আমি বারবার বলছি, ভিএসইপিআর ব্যাখ্যা করেনি, জাস্ট ম্যাথমেটিক্যালি ডাইরেক্ট বলে দিয়েছে যদি ইপি 2 হয় তাহলে সংকরায়ন হবে এসপি, ঠিক আছে। এক্ষেত্রে কোনো লোন পেয়ার মানে ইপি ইকুয়াল টু বি এলপি ইকুয়াল টু ইপি মাইনাস বিপি থাকবে, কোনো একটাও লোন পেয়ার থাকবে না। সেক্ষেত্রে গঠনটি কি হবে, লিনিয়ার সরলরৈখিক, এবং এক্ষেত্রে বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, যার একটি উদাহরণ হচ্ছে BeCl2, ঠিক আছে। এবং ইপি যদি 3 হয় সেক্ষেত্রে সংকরায়ন কি হবে, sp2। এক্ষেত্রে দুটি কেস থাকতে পারে, একটিও লোন পেয়ার যদি না থাকে তাহলে আইডিয়াল sp2 যদি হয়, আর যদি একটি লোন পেয়ার থাকে, লোন পেয়ার থাকা মানে স্ট্রাকচার সবসময় ডিস্টর্টেড হবে, অর্থাৎ আইডিয়ালাইজ যেটা হওয়া উচিত তার থেকে হয় বন্ধন কোণ কম হবে, সোজা কথা। তাহলে sp2 যদি ইপি 3 হয় সংকরায়ন হবে sp2। সেক্ষেত্রে যদি একটিও লোন পেয়ার থাকে গঠন হবে প্ল্যানার ট্রায়াগোনাল, কি হবে, প্ল্যানার ট্রায়াগোনাল। ইংরেজি নামগুলো মনে রাখার চেষ্টা করবে। প্ল্যানার ট্রায়াগোনাল যদি হয় সেক্ষেত্রে বন্ধন কোণ কি হবে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি,
যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে BCl3। এটি একটি আইডিয়ালাইজড sp2 হাইব্রিডাইজেশন আছে বোরনে। sp2 সংকরায়ন কিন্তু একটা লোন পেয়ার আছে, সেক্ষেত্রে গঠন হবে ভি শেপ, ভি এর মতন হবে, এবং সেক্ষেত্রে বন্ধন কোণ লেস দেন 120 ডিগ্রি, এবং তার উদাহরণ হচ্ছে SO2। এগুলো আমরা ব্যাখ্যা করব। এবার ইপি যদি 4 হয় সেক্ষেত্রে সংকরায়ন হবে sp3। এক্ষেত্রে তিনটে ঘটনা আসতে পারে। পিওর sp3 অর্থাৎ একটাও না লোন পেয়ার থাকলে তার গঠন হবে টেট্রাহেড্রাল চতুস্তলকীয়, সেক্ষেত্রে আমরা জানি বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট, যার উদাহরণ হচ্ছে CH4 PCl4+। sp3 সংকরায়ন অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4, sp3 সংকরায়ন একটা লোন পেয়ার থাকলে সঙ্গে সঙ্গে স্ট্রাকচার হয়ে যাবে পিরামিডাল, এবং সেক্ষেত্রে বন্ধন কোণ কিন্তু এর চেয়ে কম হবে, যার উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া, যেখানে HNH বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট নয় 107 ডিগ্রি। sp3 সংকরায়ন যদি দুটো লোন পেয়ার থাকে স্ট্রাকচার সঙ্গে সঙ্গে যাবে ভি শেপ, এবং সেক্ষেত্রে বন্ধন কোণ হয়ে যাবে লেস দেন 105 ডিগ্রি, যেমন জলের ক্ষেত্রে যেমন HOH বন্ধন কোণ হচ্ছে 101 ডিগ্রি কাছাকাছি, এবং ICl2+ এর উদাহরণ। ইপি যদি 5 হয় তাহলে সংকরায়ন হবে sp3d, এবং আমরা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে দেখব sp3d হয় আবার dsp2 হয়, সেটা এখানে আসছি না। sp3d কিভাবে হচ্ছে দেখো, এখানে 4টে কেস হতে পারে। যদি একটিও না লোন পেয়ার থাকে তাহলে পিওর sp3d সংকরায়ন যদি হয় তাহলে স্ট্রাকচার হবে ট্রায়াগোনাল বাইপিরামিডাল অর্থাৎ TBP। এক্ষেত্রে দুটো বন্ধন কোণের ঘটনা আসবে, একটি হচ্ছে অক্ষীয়, একটি হচ্ছে অর্থাৎ অ্যাক্সিয়াল, আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল কৌণিক 120 ডিগ্রি হয়। যদি পিওর TBP হয় তার উদাহরণ হচ্ছে PCl5। sp3 সংকরায়ন 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সিস, যার উদাহরণ হচ্ছে SF4+ और ইরেগুলার টেট্রাহেড্রাল। sp3d যদি 2 হয় তাহলে টি শেপ, এবং সেক্ষেত্রে উদাহরণ হবে ClF3। ঠিক আছে, টি শেপের ক্ষেত্রে উদাহরণ হবে ClF3। সঠিকভাবে এগুলো সব লেখার চেষ্টা করো। sp3d সংকরায়ন 3টে লোন পেয়ার আছে, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে লিনিয়ার, যার উদাহরণ হচ্ছে I3-। এখানে জানতে হবে I3- এর ক্ষেত্রে যে একটি আই হচ্ছে কেন্দ্রীয় আর প্রান্তীয় হচ্ছে দুটো আই আছে, তাহলে একটি আই হবে কেন্দ্রীয়। এই হচ্ছে sp3d সংকরায়নের ঘটনা। এরপর ইপি যদি 6 হয় তাহলে সংকরায়ন সরাসরি আমি বলে দেবো sp3d2। ঠিক আছে, sp3d2 সংকরায়ন এক্ষেত্রেও তিনটে ঘটনা আসতে পারে। sp3d2 সংকরায়ন এদিকে একটাও লোন পেয়ার নেই, সেক্ষেত্রে পিওর sp3d2 হলে হবে স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল। অক্টাহেড্রালের ক্ষেত্রে অক্ষীয় বন্ধন কোণ হবে 180 ডিগ্রি এবং কৌণিক হবে 90 ডিগ্রি, যার উদাহরণ হচ্ছে SF6। sp3d2 সংকরায়ন একটি লোন পেয়ার থাকলে সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা হয়ে যাবে স্কয়ার পিরামিডাল। বারবার হচ্ছে এগুলো ফ্রেমওয়ার্কটা কিন্তু এই চারটে ফ্রেমওয়ার্ক একই, এই তিনটে ফ্রেমওয়ার্ক একই, এই তিনটে ফ্রেমওয়ার্ক একই, অর্থাৎ ফ্রেমওয়ার্কটা এক হলেও স্ট্রাকচারটা কিন্তু আলাদা আলাদা হবে ডিউ টু ডিফারেন্স বন্ড অ্যাঙ্গেল। তাহলে কি বললাম, sp3d2 একটি লোন পেয়ার থাকলে হবে স্কয়ার পিরামিডাল, যার উদাহরণ হচ্ছে XCOF4। sp3d2 সংকরায়ন দুটি লোন পেয়ার থাকলে স্ট্রাকচার হবে স্কয়ার প্ল্যানার, যার উদাহরণ হচ্ছে XEF4। এবার হচ্ছে ইপি দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার 7 হয় তাহলে হবে sp3d3 সংকরায়ন। সেক্ষেত্রেও দুটো কেস, অর্থাৎ স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক একটাই হবে কিন্তু স্ট্রাকচার দু রকম পাবো। যদি পিওর sp3d3 হয় অর্থাৎ একটাও না লোন পেয়ার থাকে সেক্ষেত্রে হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল, যার উদাহরণ হচ্ছে IF7। এবং sp3d সংকরায়ন কিন্তু একটা যদি লোন পেয়ার থাকে তাহলে হবে ডিস্টর্টেড অক্টাহেড্রাল অর ক্যাপড অক্টাহেড্রন, যার উদাহরণ হচ্ছে XCF6। তোমাদের পরীক্ষাতে উদাহরণ দিয়ে তার গঠন এবং সংকরায়ন এবং বন্ধন কোণ সম্পর্কে প্রশ্ন পড়ে, আমরা উদাহরণগুলো দিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যে যে উদাহরণগুলো স্টার দেওয়া আছে এই উদাহরণগুলো আমাদের কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন SO2, SF4, ClF3, I3-, XCOF4, XCF4, XCF6 এই উদাহরণগুলো আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ। আসা যাক এবার সঠিক উদাহরণগুলোতে।
স্ট্রাকচার। প্রথমে আসছি BeCl2, BeCl2 ইপি বা কোঅর্ডিনেশন নাম্বার আগে বলো। বেরিলিয়াম এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? আমার সূত্র কি? V প্লাস M প্লাস N মাইনাস P/2। বলো ভ্যালেন্স ইলেকট্রন বেরিলিয়ামের দুটি, 1s2 2s2 দুটি। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? দুটি বাই 2। তাহলে ইপি যদি 2 হয়, আমি ছকে কি দেখলাম, ইপি যদি 2 হয় সেক্ষেত্রে লোন পেয়ার থাকার কোনো সম্ভাবনা নাই এবং সেক্ষেত্রে সংকরায়ন হবে sp এবং গঠন হবে লিনিয়ার এবং বন্ধন কোণ অর্থাৎ দেখতে কেমন হবে? বি। সেক্ষেত্রে এই বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। এবার আসছি BeCl3। BeCl3 এর ক্ষেত্রে দেখো ইপি বোরনের ক্ষেত্রে 1s2 2s2 2p1 অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2s2 2p1 তিনটে, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম তিনটে বাই 2। তাহলে কত হচ্ছে? 3। 3 হওয়া মানে ইট আন্ডারগোজ ইপি ইকুয়াল টু 3, it undergoes but it implies that the hybridization should be sp2। sp2 এর ক্ষেত্রে দুটো কেস আছে, আমি বলেছি ছকটা খেয়াল করো, একটাও না লোন পেয়ার থাকতে পারে, একটা লোন পেয়ার থাকতে পারে। যদি একটা লোন পেয়ার থাকে সেক্ষেত্রে কি উদাহরণ হবে? এক্ষেত্রে একটা লোন পেয়ার নেই, কারণ লোন পেয়ার সমান হচ্ছে ইপি মাইনাস বিপি। ইপি কত? 3 আর বিপি বন্ড পেয়ার কত? একটাই বোরন কতগুলি ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে? 3টি। তাহলে একটাও লোন পেয়ার নেই। এক্ষেত্রে তাহলে গঠন কি হবে? স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে বলো প্ল্যানার ট্রায়াগোনাল, প্ল্যানার ট্রায়াগোনাল। এবং বন্ধন কোণ কি হবে? স্ট্রাকচারটা কেমন হবে? এবং এক্ষেত্রে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এসও হয়ে গেল। এবার আমি আসছি SO2। SO2 ইপি বলো এস হচ্ছে গ্রুপ 16, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টি প্লাস O2 দুটো অক্সিজেন আছে। দুটো অক্সিজেন থাকলে কি হবে? এটি কিন্তু মোনোভ্যালেন্ট নয়। আমি কি বলছি এখানে সূত্রে মোনোভ্যালেন্ট হতে হবে, অক্সিজেন সালফার নাইট্রোজেন থাকলে হবে না। এটা তাহলে কি হবে? না 2 3 3 মানে কিন্তু এটা sp2। এবার লোন পেয়ার, লোন পেয়ার ইপি মাইনাস বিপি। ইপি কত হচ্ছে? 3। একটি সালফার কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে? দুটি, তাহলে একটি লোন পেয়ার। সেক্ষেত্রে স্ট্রাকচার কি হয়ে যাবে? ভি শেপ। সেক্ষেত্রে স্ট্রাকচার হয়ে যাবে, ছক দেখবে, ছকটা খেয়াল করবে, sp2 হাইড্রোজেন যদি একটি লোন পেয়ার থাকে ভি শেপ, অর্থাৎ স্ট্রাকচারটা ফ্রেমওয়ার্কটা কিন্তু এর মতনই হবে। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়েছিল? 120 ডিগ্রি। এখানে একটু বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি কম হবে। কেন কম হবে সেটি কিন্তু ভিএসিপি আর বলতে পারিনি, সেটি আসবে বেন্স রুল, আমি একটু পরেই বলবো। ঠিক আছে, এরপর কি আসছে? একটা উদাহরণ যে কোনো একটা নেওয়া যাক, NH3 ইপি। ইপির ক্ষেত্রে খেয়াল করে 5 প্লাস মোনোভ্যালেন্ট 3/2, তাহলে কত হচ্ছে? 4। 4 মানে এটি কি হবে? sp3। ঠিক আছে, এবার পিওর sp3 না লোন পেয়ার আছে দেখে নেওয়া যাক। লোন পেয়ার ইপি কত? 4, বন্ড পেয়ার কত আছে? 3টে, তার মানে একটি লোন পেয়ার আছে। যখন ইপি 4 এবং একটাও না লোন পেয়ার থাকবে অর্থাৎ পিওর sp3 হবে, তখন হচ্ছে টেট্রাহেড্রাল। কিন্তু যেহেতু একটি লোন পেয়ার আছে, ফ্রেমওয়ার্কটা টেট্রাহেড্রাল হলেও তার স্ট্রাকচার কিন্তু হবে পিরামিডাল। অর্থাৎ কেন অ্যামোনিয়াকে এমন দেখতে এবার বোঝা যাচ্ছে। অ্যামোনিয়া স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এই গঠনগুলো তোমাদের একটু সঠিক করে ভালো করে আঁকবার চেষ্টা করতে হবে। এবার আসছি আমরা ICl2 প্লাসে। ICl2 প্লাস ইপি আয়োডিন গ্রুপ 17 এলিমেন্টস, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? 7টি প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম আছে 2টি,
পজিটিভ চার্জ একটি আছে, পজিটিভ চার্জ যদি একটি থাকে তার মানে একটা মাইনাস হয়ে যাবে, এটা বাই 2, এটা কত হচ্ছে 4, 4 মানে কি sp3। এবার লোন পেয়ার করে নাও, ইপি মাইনাস বিপি, ইপি কটা আছে 4টে, বিপি কটা আছে 2টি, এটা কত হচ্ছে 2টি। তাহলে sp3 ছক খেয়াল করো, sp3 হাইব্রিডেশন দুটি লোন পেয়ার, সেক্ষেত্রে হবে লিনিয়ার, সেক্ষেত্রে স্ট্রাকচার কি হয়ে যাবে লিনিয়ার, সরি সেক্ষেত্রে স্ট্রাকচার হবে ভি শেপ, ভি শেপ অর্থাৎ জলের মতো, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে ভি শেপ। তাহলে এর ক্ষেত্রেও ফ্রেমওয়ার্ক কিন্তু টেট্রাহেড্রাল হলেও এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু হয়ে যাবে ভি শেপ। জল যেমন হয় দুটো নন বন্ডিং লোন পেয়ার, ভি শেপ, ভি এর মতন দেখতে। এরপর হচ্ছে PCl5, PCl5 তো আমরা বললাম যেটা টিবিপি ট্রায়াগোনাল বাইপিরামিডাল, এর ক্ষেত্রে তোমরা ক্যালকুলেট করে দেখবে ইপিটা, ইপি হবে 5, একটাও লোন পেয়ার নাই, সেক্ষেত্রে পিওর sp3d হাইব্রিডেশন হলে স্ট্রাকচার কি হবে ট্রায়াগোনাল বাইপিরামিডাল। এক্ষেত্রে ছকটা খেয়াল করো, দেখবে যে 3টে ইকুইটোরিয়াল বন্ড আছে আর 2টি অ্যাক্সিয়াল বন্ড আছে। অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি আর ইকুইটোরিয়াল হবে 120 ডিগ্রি ফর পিওর টিবিপি স্ট্রাকচার। কিন্তু ধরা যাক SF4, SF4, SF4 এর ক্ষেত্রে খেয়াল করো, এর ক্ষেত্রে ইপি দেখবে ক্যালকুলেট করে 5, লোন পেয়ার কিন্তু একটা, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার কি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর টিবিপি হবে না, এক্ষেত্রে হবে ইরেগুলার টেট্রাহেড্রাল অর সিস, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক টিবিপি হবে কিন্তু স্ট্রাকচারটা কি হয়ে যাবে সিস। কেমন হবে স্ট্রাকচারটা, এগুলো আরো তোমরা একটু ধরে ধরে আঁকবে। এক্ষেত্রে পরিবর্তনটা কি হবে, অর্থাৎ পরিবর্তনটা হবে দেখো, আমি এক্ষেত্রে অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেলটা কত বলেছিলাম 180 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে কত হচ্ছে 171 ডিগ্রি, 19 ডিগ্রি লেস, 9 ডিগ্রি লেস ফ্রম দি আইডিয়ালাইজড। এখানে ইকুইটোরিয়ালটা কত হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে 101 ডিগ্রি, 19 ডিগ্রি লেস ফ্রম দা আইডিয়ালাইজড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 171 ডিগ্রি আর এটা হচ্ছে 101 ডিগ্রির মতো, তাহলে এই বন্ড অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে। এরপর আমরা আসছি ClF3, এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, একটু আলোচনা করে দিই। ClF3 ইপি, ইপি কত 7 আর 3 10/2, 5, 5 মানে sp3d হাইব্রিডাইজেশন, sp3 লোন পেয়ার কটা আছে দুটো, তাহলে দুটো লোন পেয়ার, সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে টি শেপ, স্ট্রাকচার হয়ে যাবে টি শেপ। তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে লোন পেয়ারটাকে আমি কেন এখানে করছি না, অর্থাৎ লোন পেয়ার গুলো কেন অক্ষীয় ভাবে না করতে, লোন পেয়ারটা এখানেই কেন করছি, তার কারণ আমি প্রথমেই বলছি, এর কারণ কিন্তু ভিএসি পেয়ার দেয়নি, এর কারণ কি দিয়েছে বেন্স রুল, সেটা বেন্স রুল যখন আলোচনা করবো আমি তখন আমি ব্যাখ্যা করে দেবো। লোন পেয়ারের অবস্থান, হ্যালোজেন এলিমেন্টস এর অবস্থান, বন্ড অ্যাঙ্গেলের এই যে প্রবলেম, সেগুলো কিন্তু আমাদের বেন্স রুল এই ভিএসি পেয়ার সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি, শুধু গঠন এবং সংকরায়ন এই সম্পর্কে সঠিক ব্যাখ্যা কিন্তু ভিএসি পেয়ার করেছে। এবার আসা যাক XCOF4, XCOF4 এক্ষেত্রে ইপি কত হয় বলো, এক্সিজেনন 8, অক্সিজেন যেহেতু বাইভ্যালেন্ট নেবো না, 4টে ফ্লোরিন বাই 2, তাহলে কটা হচ্ছে 6, 6 মানে সংকরায়ন হবে sp3d2, sp3d2। এক্ষেত্রে বলো লোন পেয়ার কটা গুলো হচ্ছে
6 মাইনাস বন্ডেড অ্যাটম কিন্তু 5টা, সেক্ষেত্রে কিন্তু বাইভ্যালেন্ট হলেও নেবো, তাহলে লোন পেয়ার হচ্ছে একটা। সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? স্কোয়ার পিরামিডাল। স্ট্রাকচার হবে স্কোয়ার পিরামিডাল। কেন sp3d2 আমরা ছকে দেখেছি হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যদি একটাও না লোন পেয়ার থাকে তাহলে হবে অক্টাহেড্রাল, যার উদাহরণ sf6, এগুলো দেখে নেবে তোমরা। যদি একটা লোন পেয়ার থাকে তাহলে স্ট্রাকচার হবে কি বললাম, স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিড, স্কোয়ার পিরামিডাল অর্থাৎ কিছুই না, ফ্রেমওয়ার্কটা অক্টাহেড্রালের মতনই। এটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। এরপর আসছে XCF4। XCF4 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 এর ক্ষেত্রে গঠন কিরকম হবে? ইপি 8 প্লাস 4/2 থেকে 6টি, 6 মানে sp3d2। sp3d2 কিন্তু লোন পেয়ার কটা আছে দেখো, 6 মাইনাস বন্ডেড অ্যাটম 4, তার মানে 2। ছক দেখো, যদি দুটো লোন পেয়ার হয় sp3d2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার, সেক্ষেত্রে জাস্ট এক্ষেত্রে বলে রাখি sp3d হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে লোন পেয়ারগুলোকে যেমন ইকুইটোরিয়ালি রাখতে হবে, এক্ষেত্রে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার সব জায়গাতেই সমান হয়। এই লোন পেয়ারগুলোকে তুমি ইকুইটোরিয়াল রাখতে পারো, অ্যাক্সিয়ালও রাখতে পারো, এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। আবার এরপর হচ্ছে XCF6, এক্ষেত্রে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 7 এবং হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d3 এবং একটা যদি লোন পেয়ার থাকে, সেক্ষেত্রে স্ট্রাকচার আমি কি বলেছি যে ডিস্টর্টেড অক্টাহেড্রাল বা ক্যাপড অক্টাহেড্রন। এক্ষেত্রে স্ট্রাকচারটা অনেকটা একই রকম, শুধু এটা চেঞ্জ হবে। স্টিরিওকেমিক্যালি ব্লকড এই লোন পেয়ারটা থাকে, XC এর ক্ষেত্রে রিজিড লোন পেয়ার। এই হচ্ছে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্যাপড অক্টাহেড্রন। এই হচ্ছে ভিএসি পেয়ার থেকে আমি কতগুলো স্ট্রাকচার করে ফেলতে পারি এবং তাদের হাইব্রিডাইজেশন সহজেই করতে পারি। এখন ভিএসি পেয়ার সংক্রান্ত কতগুলি প্রশ্ন, স্ট্রাকচার ছাড়াও দু একটা প্রশ্ন আমাদের আসে, সেইগুলো আমরা চেষ্টা করব করার। এই যে স্ট্রাকচারগুলো অঙ্কন করলাম, এই স্ট্রাকচারগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই স্ট্রাকচারগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। কি কি প্র্যাকটিস করবে না, প্রথমেই ইপি ক্যালকুলেশন, লোন পেয়ার ক্যালকুলেশন এবং তার সংকলন এবং গঠন, এর সঠিকভাবে ক্যালকুলেশনগুলো করে তোমাকে পরীক্ষায় উপস্থাপিত করতে হবে। এরপর যে প্রশ্নটা আসছে কোশ্চেন নাম্বার 1 ডিএসসি থেকে, কোশ্চেনটা হচ্ছে H2O এবং H2S এর মধ্যে কার বন্ধন শক্তি বেশি? H2O বন্ধন কোন বেশি, H2O এবং H2S এর মধ্যে কার বন্ধন, H2O এবং H2S এর মধ্যে কার বন্ধন শক্তি বেশি? কোশ্চেনটা হচ্ছে কার বন্ধন শক্তি বেশি। দেখা যাক কি কোশ্চেন। H2O এর ক্ষেত্রে হচ্ছে ইপি ইকুয়াল টু কি 4, মানে হচ্ছে
sp3 লোন পেয়ার দুটো, তার মানে এটা হচ্ছে লোন পেয়ার হচ্ছে দুটো, তার মানে স্ট্রাকচার হচ্ছে ভি শেপ ফ্রম দি চার্ট অফ বিএসসি পেয়ার। এবার H2S এর মধ্যে দেখি এরো ইপি 6 আর 2 8 4, এটা হচ্ছে sp3 লোন পেয়ার 6 মাইনাস 4 মাইনাস 2, মানে এটাও 2 হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে ভি শেপ। বলছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় H2O এর ক্ষেত্রে বিপি বিপি বিকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, তাই বন্ধন কোণ বৃদ্ধি পায়। কোশ্চেনটা বন্ধন কোণই হয়, কোশ্চেনটা একটু ভুল হয়েছে, বন্ধন শক্তি বেশি না, কোশ্চেনটা হবে কার বন্ধন কোণ বেশি। অর্থাৎ বলা হচ্ছে যে অক্সিজেনের গঠন হচ্ছে এটা এই ওয়াটার আর উভয়ই বি শেপ, তা সত্ত্বেও কার বন্ধন কোণ বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা কি বলেছি যে কেন্দ্রীয় পরমাণুর যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে নিশ্চিত রূপে আমরা বলতে পারি বিপি বিপি বিকর্ষণ বল বাড়বে, সঙ্গে সঙ্গে বন্ধন কোণ বাড়বে, তাই এর ক্ষেত্রে বন্ধন কোণ বেশি। তাই কোশ্চেনটা একটু আমি ভুল বলে রেখেছিলাম, H2 আর H2S এর মধ্যে কার বন্ধন কোণ বেশি। দেখছি আমার প্রত্যেকেরই ক্ষেত্রে ইপি sp3 ইপি লোন পেয়ার স্ট্রাকচার সব সমান, তার সত্ত্বেও ওয়াটারের ক্ষেত্রে H ও H বন্ধন কোণটা বেশি, তার কারণ হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি অফ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রো নেগেটিভিটি অফ সালফার। নেক্সট কোশ্চেন হচ্ছে SO2 CO2 সরলরৈখিক কিন্তু SO2 নয় কেন। নেক্সট কোশ্চেন আসছে CO2 সরলরৈখিক কিন্তু SO2 নয় কেন। CO2 সরলরৈখিক কিন্তু SO2 নয় কেন। এই কোশ্চেনটা পুরোপুরি ভিএসসি পেয়ার থেকে করা সম্ভব, কারণ আমরা CO2 এর ক্ষেত্রে কি করছি ইপি 4/2, ইপি যদি 2 হয় কি সংকরণ হবে sp, sp মানে কি হবে লিনিয়ার, বন্ড অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি, স্ট্রাকচার কি হবে এটা। কিন্তু SO2 এর ক্ষেত্রে দেখো ইপি কি 6, অক্সিজেন বাইরের নমুনা 2, তাহলে 2 মানে কি হচ্ছে 3, লোন পেয়ার কত 3 মাইনাস বন্ড ইলেকট্রন 1, সংকরায়ন 3 হচ্ছে sp2, লোন পেয়ার একটা, তার মানে এটা স্ট্রাকচারটা হবে ভি শেপ। তাহলে পুরোপুরি এটা ভিএসসি পেয়ার থেকে আমরা এই উত্তরটা করতে পারি, যেহেতু তাহলে এগুলো হচ্ছে তাই এটা লিনিয়ার, আর যেহেতু sp2 সংকরণ একটা লোন পেয়ার আছে তাই এটা হয়ে যাচ্ছে ভি শেপ। তার কারণ এখানে হচ্ছে লোন পেয়ার বেশি হবে মানে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন বেশি হবে, সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা কি যাবে একটু বেন্ড হয়ে যাবে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে NO2, এই বন্ড অ্যাঙ্গেলের কোশ্চেনটাও কিন্তু খুব আসে, NO2 মাইনাস NO2 প্লাস। দেখা যাক এর স্ট্রাকচারটা তোমরা দেখবে যে NO2 প্লাসের ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট এইটা, NO2 এর ক্ষেত্রে একটা অড ইলেকট্রনের প্রেজেন্ট আছে, আর NO2 মাইনাসের ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে। সবসময় মনে রাখবে লোন পেয়ার repulsion is greater than lone pair odd electron repulsion is greater than lone pair bond pair repulsion is greater than bond pair. অর্থাৎ এইটি মেনে চলতে হবে, লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার অড ইলেকট্রন রিপালশন, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন,
তারপর বন্ড পেয়ার রিপালশন। তাই এক্ষেত্রে বন্ড পেয়ার রিপালশন যার ক্ষেত্রে এক্ষেত্রে সবচেয়ে মানে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন কিন্তু হচ্ছে না, তাই এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা বেশি। এখানে অড ইলেকট্রন বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, আর এখানে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হয়ে যাচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা আরো বেশি কমে যাচ্ছে। আমি এখানে কিন্তু লিখেছি দেখো লোন পেয়ার অড ইলেকট্রন রিপালশন, আর এখানে কি হচ্ছে অড ইলেকট্রন বন্ড পেয়ার রিপালশন, দুটো কিন্তু আলাদা। তাই জন্য এখানে যেহেতু এখানে কোনো রিপালশনই হচ্ছে না, এক্ষেত্রে অড ইলেকট্রন বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, আর এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, তাই এই রিপালশনটা সবচেয়ে বেশি হওয়ার ফলে বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ করছে। এই বন্ড অ্যাঙ্গেলের ক্রমটাও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটে প্রশ্ন আমরা বিএসসিপিআর থেকে সরাসরি করতে পারি। এরপর বিএসসিপিআর এর যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল গুলো কেন হ্রাস পাচ্ছে তার সঠিক ব্যাখ্যা আমরা কোথা থেকে পাই না বেলস রুল থেকে। অ্যানামালাস বন্ড অ্যাঙ্গেল অফ SO4 SF4 CH2F2 এর সঠিক ব্যাখ্যা কে দিয়েছে না বেলস রুল। বেলস রুল সম্পর্কে আমরা কি বলছি না ওয়েটেজ অফ S ক্যারেক্টার, বলছি অ্যাটমিক S ক্যারেক্টার কি করবে that tends to concentrate the orbital which are directed towards less electronegative group। অর্থাৎ যেখানে S ক্যারেক্টার বেশি আছে সে কোন দিকে যাবে না P ক্যারেক্টার অ্যাবজর্ব করবে। S ক্যারেক্টার বেশি হওয়া মানে সে কি কোন অ্যাটম চাইবে যার ইলেকট্রোনেগেটিভিটি কম, তার সঙ্গে বন্ধন করতে চাইবে, আর যার পি ক্যারেক্টার বেশি আছে সে কি করতে হবে যেখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেখানে বন্ধন করতে চাইবে। এটাই হচ্ছে বেলস রুলের তত্ত্ব। অ্যাটমিক এস ক্যারেক্টার যেখানে বেশি থাকবে সেখানে সব সময় সে বন্ধন করতে যাবে যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার সাথে, আর যেখানে অ্যাটমিক পি ক্যারেক্টার বেশি থাকবে সে চাইবে যেখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে তার সাথে বন্ধন করতে। এখানে বলা হচ্ছে ভালো করে শোনো the greater S character leads to the increasing of bond angle while P character of hybridized orbital leads to the shortening of bond angle। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট বলে দিই না S character বেশি হওয়া মানে greater bond angle। S character P character কিভাবে বার করব আমরা, ধরো SP মানে কি S character কত আছে, যদি দুটোই হয় 100% ধরি তাহলে S আর P সমান তাই 50%। SP2 এতে S ক্যারেক্টার কত আছে 33.3%। SP3 এতে S ক্যারেক্টার কত আছে 4 ভাগ হলে 25%। তাহলে দেখতে হবে S ক্যারেক্টারটা যদি যার বেশি তার মানে জানবে তার গ্রেটার বন্ড অ্যাঙ্গেল, আর বন্ড লেন্থের ক্ষেত্রে কি লিখবো না লোয়ার বন্ড লেন্থ, আর বন্ড লেন্থ লোয়ার হওয়া মানে গ্রেটার বন্ড স্ট্রেংথ। অর্থাৎ যদি অ্যাটমিক এস ক্যারেক্টার হয় তাহলে বেলস রুল কি বলছে প্রথমত যে সমস্ত অরবিটালের ক্ষেত্রে দেখবো আমরা এস ক্যারেক্টার পার্সেন্টেজ বেশি সে কার সাথে বন্ডিং করার প্রবণতা সেখানে কার সাথে বন্ডিং করতে চাইবে না যার ইলেকট্রোনেগেটিভিটি কম। ধরো সেখানে ক্লোরিন আছে তাহলে এস ক্যারেক্টার যেখানে বেশি আছে সে কোথায় কাকে চাইবে সব সময় ক্লোরিনকে চাইবে যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে এস ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে কি হবে না বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, আরেকটা কি হবে না বন্ড লেন্থ কম হবে, আর বন্ড লেন্থ কম হওয়া মানে তার বন্ধন শক্তি বেশি হবে। তো বেলস রুল দিয়ে আমরা দুটো एग्जांपल আমরা খুব সহজেই করে ফেলতে পারি যেটা আমাদের ভিএসসিপিআর করতে পারেনি, যেমন হচ্ছে PCl3Br এর ক্যালকুলেশন করে P যদি সেন্ট্রাল অ্যাটম হয় এর Ep কিন্তু 5 হবে। Ep 5 হওয়া মানে এটি কি হাইব্রিডাইজড sp3d পিওর sp3d হওয়া মানে এটা হবে TBP শেপ অর্থাৎ ট্রায়াগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হবে।
ট্রায়াগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হওয়ার পর এবার খেয়াল করতে হবে, দেখো তিনটে ক্লোরিন আছে, দুটো ব্রোমিন আছে, কে অক্ষীয় অবস্থানে থাকবে, কে কৌণিক অবস্থানে থাকবে, এর ব্যাখ্যা কিন্তু কি দিয়ে আমি বলবো, সেটাই বলবে বেন্স রুল। বেন্স রুল কি বলছে ভালো করে শোনো। বলছে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে বলছে sp3d hybridization is a combination of sp2 and pd। তাহলে sp3d hybridization কিসের কম্বিনেশন? sp2 and pd। sp2 hybridization is responsible for equatorial bond, অর্থাৎ কৌণিক বন্ডের জন্য sp2, আর pd হাইব্রিডাইজেশন হচ্ছে অক্ষীয়। বুঝা গেল? এবার ভালো করে বুঝো কৌণিক বন্ধনটা, ভালো করে বুঝো যে sp2 হাইব্রিডাইজেশন কৌণিক বন্ধনে sp2 বেশি হাইব্রিডাইজেশন জন্য দায়ী। তাহলে sp2 বন্ধনে s ক্যারেক্টার বেশি আছে, s ক্যারেক্টার যখনই বেশি থাকবে এ বেন্স রুল অনুযায়ী এ কাকে চাইবে? যার ইলেকট্রোনেগেটিভিটি কম আছে। তাহলে কৌণিক বন্ধনে কে থাকবে? যার ইলেকট্রোনেগেটিভিটি কম অ্যাকর্ডিং টু বেন্স রুল। তাহলে ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম? ব্রোমিনের। তাহলে সর্বদাই ইকুইটোরিয়াল পজিশনে কে থাকবে? ব্রোমিন। অর্থাৎ স্ট্রাকচারটা কেমন হবে? এটাও কিন্তু টিভিপি, কিন্তু ব্রোমিন আর ক্লোরিনের পজিশনটা দিয়ে ভাবো যে ব্রোমিনটাকে এখানে রাখবো না ক্লোরিনটাকে এখানে রাখবো। কেন রাখলাম এখানে? না এই ইকুইটোরিয়াল বন্ডটার জন্য দায়ী কে? sp2 হাইব্রিডাইজেশন, আর এটার জন্য দায়ী কে? pd। তাহলে এখানে s ক্যারেক্টার নেই, এখানে কিন্তু আমার s ক্যারেক্টার আছে। যেহেতু s ক্যারেক্টার আছে বেশি, সেহেতু বেন্স রুল কি বলছে? যার s ক্যারেক্টার বেশি আছে সে কাকে চাইবে? ইলেকট্রোনেগেটিভিটি কম তাকে চাইবে। ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কম, ব্রোমিনের। তাই ইকুইটোরিয়াল পজিশনে কি অকুপাই করবে? ব্রোমিন। অর্থাৎ PCl3Br2 স্ট্রাকচারটা আমরা বেন্স রুল দিয়ে বলতে পারি। তেমনি আরেকটা পয়েন্ট আসছে SF4, এটা সিসো SF4। এটা স্ট্রাকচারটা আমি কি করেছি? সিসো স্ট্রাকচার। এর বন্ড অ্যাঙ্গেলটা ইকুইটোরিয়াল পজিশন 120 ডিগ্রি। যদি রিয়েল পিওর sp3d হতো তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হতো? 120 ডিগ্রি। হচ্ছে কত? 101 ডিগ্রি, 19 ডিগ্রি লেস ফ্রম দি আইডিয়াল। এর কারণ কি? এর কারণ কিন্তু VSEP এর বলতে পারি। কি বলছে বেন্স রুল? কি বলছে ভালো করে? বলছে এই যে লোন পেয়ারে প্র্যাকটিক্যালি হ্যাভিং জিরো ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রোনেগেটিভিটি জিরো। যেহেতু লোন পেয়ারের প্র্যাকটিক্যালি হ্যাভিং জিরো ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে এখানে কোন ক্যারেক্টারে চাইবে? কোন ক্যারেক্টার কনসেন্ট্রেট করতে চাইবে? এস ক্যারেক্টার কনসেন্ট্রেট করতে চাইবে। তাহলে এখানে এ যদি গ্রেটার এস ক্যারেক্টার কনসেন্ট্রেট করে নেয় তাহলে ইকুইটোরিয়াল পজিশনে কে অ্যাকুমুলেট করে আছে? পি ক্যারেক্টার। অর্থাৎ লোন পেয়ারটা যদি এস ক্যারেক্টার টেনে নেয় পড়ে থাকবে কি? কোন ক্যারেক্টারটা? পি ক্যারেক্টার। অ্যাকুমুলেটিং গ্রেটার পি ক্যারেক্টার বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস। আমি কি বলেছি? যে এস ক্যারেক্টার বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, তেমনি পি ক্যারেক্টার যখনই বাড়বে তখনই কি হবে? বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। বোঝা গেল যে যেহেতু লোন পেয়ারের কোনো জিরো ইলেকট্রোনেগেটিভিটি কম, অত্যধিক কম, তাই এ কি করবে? এস চরিত্র আকর্ষণ করে নেবে। তাহলে এই যে বন্ধনটা, এই কৌণিক বন্ধনে পি চরিত্রের মান বৃদ্ধি পাবে। যখনই পি চরিত্রের মান বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে বন্ধন কোণটা কমে যাবে। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, হয়ে গেল 101 ডিগ্রি। তাহলে এই দুটো গঠনের বন্ধন কোণ এবং অবস্থান, হ্যালোজেন পরমাণুর অবস্থান, এই দুটো কিন্তু VSEP সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি, যেটা আমি বেন্স রুল সাহায্যে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি।